হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন হিসাবে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য অধ্যায় থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা গুরুত্ব সহকারে দেখো এবং রেডি করে নাও। এই মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য সমূহ থেকে 2 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। সুতরাং তোমরা এগুলি অবশ্যই তৈরি করে নিও। তা দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে, মৌলিক অধিকার কাকে বলে? যে সমস্ত অধিকার শাসন বিভাগ ও আইন বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং দেশের সর্বোচ্চ আইন তথা সংবিধান কর্তৃক সংরক্ষিত থাকে তাকে মৌলিক অধিকার বলে। ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংবিধানের 3য় অংশে উল্লিখিত আছে বা হয়েছে। এবার 2 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার ও সাধারণ অধিকারের মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করো। তাহলে দেখো, মৌলিক অধিকার ও সাধারণ অধিকারের মধ্যে 2টি উল্লেখযোগ্য পার্থক্য হলো, প্রথম পার্থক্য হচ্ছে মৌলিক অধিকারগুলি সংবিধান দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত হতে হয়, কিন্তু সাধারণ অধিকারগুলি সংরক্ষিত থাকে দেশের সাধারণ আইন দ্বারা। 2 নম্বর, মৌলিক অধিকারগুলিকে কখনো পরিবর্তনের প্রয়োজন হলে সংবিধান সংশোধন করতে হয়। অপরদিকে সাধারণ আইনের পরিবর্তন সাধন করে সাধারণ অধিকারের পরিবর্তন সাধন করা যায়। এবার নেক্সট 3 নম্বর প্রশ্ন, ইতিবাচক মৌলিক অধিকার বলতে কি বোঝায়? যে অধিকারগুলির মাধ্যমে নাগরিকদের সুস্পষ্টভাবে কতগুলি সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে সেগুলি ইতিবাচক মৌলিক অধিকার, যেমন মতামত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রভৃতি। নেক্সট, নেতিবাচক মৌলিক অধিকার কাকে বলে? যে অধিকারগুলি রাষ্ট্রের উপর বাধা নিষেধ আরোপের মাধ্যমে নাগরিকদের স্বাধীনতা ভোগে সাহায্য করে তাদের নেতিবাচক অধিকার বলা হয়। যেমন রাষ্ট্র কোনোভাবেই জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কেড়ে নিতে পারে না। এবার 5 নম্বর, আইনের দৃষ্টিতে সমতা বলতে কি বোঝায়? আইনের দৃষ্টিতে সমতার অর্থ হল সমস্ত নাগরিক আইনের চোখে সমান। প্রধানমন্ত্রী থেকে সাধারণ নাগরিক পর্যন্ত দেশের প্রত্যেক ব্যক্তি সাধারণ আইনের নিয়ন্ত্রণাধীন এবং সাধারণ আদালতের এখতিয়ারভুক্ত। রাষ্ট্রের কাছে কেউ বিশেষ সুযোগ সুবিধা পেতে পারে না। এই প্রশ্নগুলি তোমাদের সেমিস্টার পরীক্ষার জন্য অতি অবশ্যই তোমরা তৈরি করে নেবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। কল্যাণ ইউনিভার্সিটির এই অধ্যায়টা তোমাদের রয়েছে সিলেবাসে, তোমরা অতি অবশ্যই এই প্রশ্নোত্তরগুলো তৈরি করে নেবে। এবার 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন, আইনের দৃষ্টিতে সমতা বলতে কি বোঝায়? আইনের দৃষ্টিতে সমতার অর্থ হলো সমস্ত নাগরিক আইনের চোখে সমান, যেটাকে বলা হলো প্রধানমন্ত্রী থেকে সাধারণ নাগরিক পর্যন্ত দেশের প্রত্যেক ব্যক্তি সাধারণ আইনের নিয়ন্ত্রণাধীন এবং সাধারণ আদালতের এখতিয়ারভুক্ত। রাষ্ট্রের কাছে কেউ বিশেষ সুযোগ সুবিধা পেতে পারে না। 6 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারগুলি সংবিধান দ্বারা স্বীকৃত হয় কেন? মৌলিক অধিকারগুলি সংবিধান দ্বারা স্বীকৃত হয় কারণ সরকারের ইচ্ছার ওপর মৌলিক অধিকারগুলি অর্পণ করা হলে সরকার নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য তা ব্যবহার করতে পারে। তাছাড়া রাজনৈতিক প্রয়োজনের তাগিদেও সরকার অধিকারগুলির পরিবর্তন সাধন করে নিজ স্বার্থ চরিতার্থ করতে পারে। কিন্তু মৌলিক অধিকারগুলি সংবিধান কর্তৃক স্বীকৃত হলে জনস্বার্থ রক্ষিত হতে পারে। 7 নম্বর, ভারতের সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকারের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো।
এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের দুটি বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারগুলি অবাধ ও অনিয়ন্ত্রিত হয়। মৌলিক অধিকারগুলির ওপর কতগুলি যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করা হয়েছে। আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আদালত দ্বারা বলবৎযোগ্য। এর ফলে নাগরিকদের মৌলিক অধিকারগুলি শাসন বিভাগ ও আইন বিভাগের স্বেচ্ছাচার থেকে মুক্ত। 8 নম্বর, ভারতের সংবিধানে বর্তমানে কয়টি ও কী কী মৌলিক অধিকার আছে। তো এখানে দেখো, ভারতের সংবিধানে বর্তমানে 6টি মৌলিক অধিকার স্বীকৃত আছে। এই মৌলিক অধিকারগুলো হলো, 1 নম্বর হচ্ছে সাম্যের অধিকার, নেক্সট স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। নেক্সট, আইনের দৃষ্টিতে সাম্য, এর 2টি ব্যতিক্রম উল্লেখ করো। আইনের দৃষ্টিতে সাম্যের 2টি ব্যতিক্রম হলো, প্রথম ব্যতিক্রম হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রপতি বা কোনো রাজ্যের রাজ্যপাল তাদের ক্ষমতা প্রয়োগের জন্য আদালতের কাছে দায়িত্বশীল নন এবং তারা ক্ষমতায় অধিষ্ঠিত থাকাকালীন অবস্থায় কোনো ফৌজদারি মামলা তাদের বিরুদ্ধে আনা যায় না বা দায়ের করা যায় না। আর 2 নম্বর হচ্ছে, ভারতে কেন্দ্রীয় আইনসভা বা সংসদ ও রাজ্য আইনসভার সদস্যগণ বেশ কিছু সুবিধা ভোগ করেন। 10 নম্বর, আইনসমূহ কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার বলতে কি বোঝায়। খুব সুন্দর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আইনসমূহ কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার বলতে বোঝায় যে সমান পর্যায়ভুক্ত বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে আইন একই প্রকার হবে এবং তার প্রয়োগও একইভাবে হবে। 11 নম্বর, ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় ঘোষণা করা হয়েছে। স্বাধীনতার অধিকার জনগণের অন্যতম গণতান্ত্রিক অধিকার, তাই ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকারটি স্বীকৃত হয়েছে এবং সংরক্ষিত হয়েছে সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারাগুলিতে। এবার 12 নম্বর, 19 নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকার কয়টি ও কী কী। ভারতের সংবিধানের 19 নম্বর ধারায় 6 প্রকার স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। এগুলি হলো, বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, জনগণের সমিতি গঠনের অধিকার, নাগরিকদের ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার, আর 5 নম্বর হচ্ছে ভারতের ভূখণ্ডের যে কোনো অঞ্চলে নাগরিকদের বসবাসের অধিকার, এবং 6 নম্বর হচ্ছে নাগরিকদের যে কোনো বৃত্তি বা পেশা বা ব্যবসা বাণিজ্য করার অধিকার। এবার 13 নম্বর, সংবিধানে কত নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারটি উল্লেখ করা হয়েছে। সমাজের দুর্বলতর শ্রেণীকে শোষণের হাত থেকে রক্ষা করার জন্য ভারতের সংবিধানের 23 নম্বর এবং 24 নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারটি সংযোজিত হয়েছে। এবার 14 নম্বর, ভারতের সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকারটি উল্লেখ করো। তাহলে শোষণের বিরুদ্ধে অধিকারের প্রথম হচ্ছে, সংবিধানের 23 নম্বর ধারা অনুযায়ী মানুষ ক্রয় বিক্রয়, বেগার প্রথা, বল প্রয়োগ দ্বারা শ্রমদানে বাধ্য করা দণ্ডনীয় অপরাধ। 2 নম্বর, সংবিধানের 24 নম্বর ধারায় বলা হয়েছে যে 14 বছরের কম বয়স্ক শিশুদের কলকারখানা, খনি বা অপর কোনো বিপজ্জনক কার্যে নিয়োগ করা যাবে না। এবার 15 নম্বর, বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার উপর 2টি যুক্তিসঙ্গত বিধিনিষেধ উল্লেখ করো। তাহলে দেখো, রাষ্ট্র যেসব কারণে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে পারে তার মধ্যে রয়েছে, 1 নম্বর হচ্ছে ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা, এবং 2 নম্বর হচ্ছে
রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা। এবার নেক্সট, সমবেত হওয়ার অধিকারের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধগুলি কী কী? সমবেত হওয়ার অধিকারের উপর আরোপিত বিধিনিষেধগুলি হলো, 1 নম্বর হচ্ছে সভা সমাবেশ শান্তিপূর্ণ হবে এবং 2 নম্বর নিরস্ত্রভাবে সমবেত হতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2002 সালে 86তম সংবিধান সংশোধনের সাহায্যে 51 ক ধারায় সংযোজিত মৌলিক কর্তব্যটি উল্লেখ করো। তাহলে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51 ক ধারায় নতুন সংযোজনে 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য বলে উল্লেখ করা হয়েছে। এবার নেক্সট 18 নম্বর, সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারটি স্বীকৃত হয়েছে? ভারতের সংবিধানের 25 নম্বর থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারটি স্বীকৃত হয়েছে। এই কল্যাণ ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এই আজকের ভিডিওটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের এই অধ্যায়টা তোমাদের সিলেবাসে রয়েছে, অতএব তোমরা এগুলো তৈরি করে নেবে। এবার দেখো 19 নম্বর, ভারতীয় নাগরিকদের যে কোনো 3টি মৌলিক কর্তব্য উল্লেখ করো। তাহলে দেখো, সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে সংযুক্ত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলির মধ্যে উল্লেখযোগ্য 3টি হলো, 1 হচ্ছে সংবিধানের আদর্শ অনুসরণ করা, 2 নম্বর হচ্ছে জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, এবং 3 নম্বর হচ্ছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন জানানো ও রক্ষণাবেক্ষণ করা। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন কোন অনুচ্ছেদে সাম্যের অধিকার বর্ণিত আছে? ভারতের সংবিধানের 14, 15, 16, 17 এবং 18 নম্বর ধারায় সাম্যের অধিকার বর্ণিত হয়েছে। নেক্সট 21 নম্বর, কোন মৌলিক অধিকারকে ডক্টর আম্বেদকর সংবিধানের প্রাণশক্তি ও হৃদয় বলে অভিহিত করেছেন? খুব সুন্দর প্রশ্ন। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারকে ডক্টর আম্বেদকর সংবিধানের প্রাণশক্তি ও হৃদয় বলে অভিহিত করেছেন। প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা প্রতিটা প্রশ্নই তৈরি করে নেবে। এবার 22 নম্বর প্রশ্ন, কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? তাহলে দেখো, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের 4র্থ অধ্যায়ে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লিখিত হয়েছে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। অতি অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে এবং প্রতিটা প্রশ্ন তৈরি করে নেবে, তাহলে তোমাদেরই সেমিস্টার পরীক্ষায় তোমাদেরই কাজে লেগে যাবে। যাই হোক স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।